আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি রাইটিং টাস্ক 1 এর নর্মালি অনেক টাইপের প্রশ্ন আছে। আমরা জানি সেখানে হচ্ছে ডায়াগ্রাম, বার চার্ট, টেবিল, পাই চার্ট, ম্যাপ, লাইন গ্রাফ, মিক্স চার্ট বা কম্বাইন, এ ধরনের অনেক টাইপের প্রশ্ন আছে। আমরা যদি সেটাকে সংক্ষেপে বলি, আমরা রাইটিং টাস্ক 1 এর পরিচয় সংক্রান্ত আমরা প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম রাইটিং টাস্ক 1 মূলত হচ্ছে আপনার দুই টাইপের প্রশ্ন। একটা হচ্ছে উইথ নম্বর আর একটা হচ্ছে উইদাউট নম্বর। উইথ নম্বর যেগুলো হচ্ছে আপনার বার চার্ট, পাই চার্ট, লাইন, টেবিল এগুলা, অথবা মিক্স চার্ট থাকে। আর উইদাউট নম্বর সেটা হচ্ছে আপনাদের ম্যাপ এবং ডায়াগ্রাম। আমরা ম্যাপ এবং ডায়াগ্রাম নিয়ে একাধিক ভিডিও বানিয়েছিলাম, ম্যাপ সংক্রান্ত, ডায়াগ্রাম সংক্রান্ত, যেগুলো হচ্ছে খুবই সহজ। যে ভিডিওগুলোর দেখে, ক্লাসগুলো দেখে আপনি ইজিলি 6.5 থেকে 7 পয়েন্ট পেয়ে যাবেন ইজিলি। তো আজকে আমরা নতুন একটা প্রশ্ন টাইপ, সেটা হচ্ছে আপনাদের পাই চার্ট। তো পাই চার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখাবো কিভাবে আপনি পাই চার্ট যদি নর্মালি লেখেন আপনি 5.5 থেকে 6.5 ইজিলি পাবেন। কিন্তু আপনি যদি এখানে একটু পরিশ্রম করেন, ব্রেন স্টর্মিং করেন, ওয়েল প্ল্যান ইজ হাফ ডান হিসাবে যদি একটু প্ল্যান করে সুন্দর করে যদি আপনার ভোকাবুলারি লিখতে পারেন, আপনার রাইটিংটা 7 পয়েন্টের উপরে নিয়ে যেতে পারবেন। তো আমরা 6 পয়েন্ট ব্যান্ডের একটা রাইটিং লিখেছি, আবার সাথে সাথে আমরা 7 পয়েন্ট ব্যান্ডের একটা রাইটিং লিখেছি। আমরা দুইটা কম্পেয়ার করে দেখাবো। আমরা যারা বেসিক ইন্টারমিডিয়েট লেভেলে আছে, প্রথমত আমরা নর্মালটা দেখবো, তারপর আমরা একটা 7 পয়েন্টটা দেখবো। তো ভিডিওটা একটা লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখেন, যেটা অবশ্যই উপকৃত হবেন। শুরু করার একটা কথা বলতে চাই, আমরা মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি ভাষা শেখাচ্ছি, এবং আইএলটিএস যে কোনো মডিউলে যদি আপনার প্রবলেম থাকে, সেই প্রবলেমের সমাধান নিয়ে আমরা অনেকগুলো ক্লাস সাজিয়েছি 4টা মডিউলের উপর। আপনি চাইলে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারেন। তো আমরা পাই চার্টে যদি আসি, আমরা পাই চার্ট হচ্ছে মূলত আমাদেরকে পাই চার্ট যে কোনো একটা গ্রাফ, একটা চিত্র আসার আগে দেখার সাথে সাথে আমরা অনেকগুলো এখানে ব্রেন স্টর্মিং করতে হবে। তো পাই চার্টটা নর্মালি দেখতে একটা পিৎজার মতো, এখানে পিৎজা খেতে যেরকম স্বাদ, তেমনইভাবে সলভ করাটাই সেই স্বাদ। তো আজকে আমরা সেই পাই চার্ট নিয়ে আমরা আলোচনা করব। পাই চার্ট নর্মালি হচ্ছে দেখতে একটা পিৎজার মতো। তো আমরা পিৎজা নর্মালি একটা ওদিক থেকে ডান সাইড থেকে কাটে, কেউ ওদিক থেকে কাটে। তো আমরা যখন পিৎজাটা কাটবো বা পাই চার্টটা যখন আমরা কাউন্ট করব, সেটাকে ক্লকওয়াইজ গণনা করব। তার আগে আমরা রাইটিং টাস্ক 1 এর ব্রিফলি কিছু আলোচনা করি। রাইটিং টাস্ক 1 আমরা জানি সেটা 20 মিনিটে ওয়ার্ড লিখতে, ওটা সবাই জানে। এবং রাইটিং টাস্ক 1 এর আমরা জানি সেটা হচ্ছে এলিমেন্ট অফ রাইটিং টাস্ক হচ্ছে 4টা: ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি 1, বডি 2। নর্মালি আমরা এভাবে লিখি, যদিও এরকম কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো রুলস নেই। আমরা নর্মালি এভাবে লিখি, ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি 1, বডি 2। আপনি চাইলে ওভারঅল একবার শেষে লিখতে পারেন। এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে কথা বলেছি, আমরা সেটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। তো আমরা যেটা বলছিলাম, রাইটিং টাস্ক 1 পাই চার্টের। তো আমরা নর্মালি এটা আমরা নিত্য প্রয়োজনীয় অনেক সময় কাজে লাগে। যেমন আমরা খেলা দেখি, অনেক সময় দেখি যে একজন প্লেয়ার একটা মাঠে দেখা যায় পাই চার্টের মতো থাকে, মাঠ গোলাকার থাকে, কোন দিকে সে কত রান করছে। যেমন একটা লিটন দাস, সে লেগ সাইড, অফ সাইডে কত পার্সেন্ট বল ইউজ করছে মার্চে, সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা অনেক সময় পাই চার্টগুলো অনেক কাজে ব্যবহার করি। তো আমরা বলছিলাম রাইটিং টাস্ক 1 এর উইথ নম্বর হচ্ছে 4টা, সেটা হচ্ছে বার চার্ট, পাই চার্ট, লাইন, টেবিল। এই 4টা হচ্ছে এক ক্যাটাগরি। এই 4টা হচ্ছে আপনার এক ক্যাটাগরি। কীভাবে এক ক্যাটাগরি সেটা আপনাদেরকে দেখাই। আপনি যখন একটা চার্ট দেখবেন, যেমন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পাই চার্ট। এটা পাই চার্ট কীভাবে চিনলাম, সেটা হচ্ছে এটা পিৎজার মতো। আপনি জাস্ট প্রথম হচ্ছে একটা চার্টটা চিনবেন, এটা কোন ধরনের চার্ট, আমরা সেটা জানি। পাই চার্ট হচ্ছে এটা পিৎজার মতো। দেখার পর এখানে আপনি একটা প্ল্যান করবেন, এখানে কি দেখানো হচ্ছে। তো প্রথম হচ্ছে আমরা পাই চার্ট আমরা চিনে ফেললাম। কীভাবে চিনলাম, সেটা হচ্ছে পিৎজার মতো দেখতে একটা পাই চার্ট। এখানে 2টা পাই চার্ট আছে। এটাকে আমরা গণনা করব ক্লকওয়াইজ মানে হচ্ছে আপনার ক্লকওয়াইজ মানে হচ্ছে গড়ের খাটার মতো। যেমন গড়ে এখানে 12টা থাকে, গড়ে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো আমরা এভাবে গড়ি খাটাটাকে কাউন্ট করি। অনুরূপভাবে এটাকে প্রথম হচ্ছে, আপনি এখানে দেখুন, আপনি এখানে কোনটা প্রথম, এখানে পাই চার্টে অনেকগুলো জিনিস দেখাচ্ছে। তো আমরা প্রশ্নটা যদি পড়ি, দ্য পাই চার্ট চার্টস বিলো শো দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন অফ ফ্রান্স ইন 2 ইয়ার্স। 2টা সাল মানে 1995, 1995 সালে এবং 2005 সালে, 2টা সালের ফ্রান্সের মধ্যে এনার্জি প্রোডাকশনের বিভিন্ন সোর্স সংক্রান্ত আলোচনা করছে। এখানে আপনি প্রথম সোর্স কোনটা, এখানে গ্যাস হতে পারে প্রথম সোর্স, অথবা
কয়েল হতে পারে। তো আপনি কোনটা বলবেন? এখানে আপনি যদি ক্লকওয়াইজ হিসাবে কাউন্ট করেন তাহলে কয়েলকে প্রথম ধরবেন এবং তারপরে আদার, তারপর নিউক্লিয়ার, তারপর পেট্রো, তারপর গ্যাস এবং শেষেরটা হচ্ছে গিয়ে গ্যাস। তাহলে আপনি প্রথম হচ্ছে প্ল্যান করবেন, এখানে কি দেখাচ্ছে এটা একটা পাই চার্ট, দ্বিতীয় হচ্ছে এটাকে ক্লকওয়াইজ গণনা করবেন। তাহলে আপনি গ্যাসকে প্রথম ফার্স্ট সোর্স না বলে ক্লকওয়াইজ যদি কাউন্ট করেন কয়েলকে বলবেন, গ্যাসকে বলার কোনো পসিবিলিটি থাকবে না যদি ক্লকওয়াইজ গণনা করেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার যেটা হচ্ছে এটা পাই চার্ট, এটা হচ্ছে পিজার মতো এবং এটাকে ক্লকওয়াইজ গণনা কাউন্ট করবেন। প্রথম কাজ প্ল্যান করা, ক্লকওয়াইজ করা। তারপর হচ্ছে গিয়ে যে কাজটা আমরা যেটা বলছিলাম এটা কিভাবে তারপর কাজ করা, কিছু কাজ করা, তারপর এখানে অনেক একাধিক কাজ আছে। হায়েস্ট লোয়েস্ট চিহ্নিত করা, কোন ধরনের চেঞ্জ হয়েছে সেটা কাউন্ট করা এবং টেন্স চিনা, মানে এটা কোন টেন্সে করতেছে। এখানে আমরা দেখছি 2 ইয়ার্স 1995 and 2005 2005 সাল অতীত, তাহলে এটা পাস্ট টেন্স করতেছে। কোন ধরনের চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমরা দেখব এবং হায়েস্ট লোয়েস্ট আমরাও খুঁজবো। এখানে 4টা কাজ, 5টা কাজ, টেন্স চিনা, তারপর ক্লকওয়াইজ কাউন্ট করা এবং কী মেজার করছে সেটা প্ল্যান করা, বা টাইপ অফ চেঞ্জ হিসাবে এক কথা মানে 3-4টা কাজ আছে সেটাকে আমাদেরকে করতে হবে। তো আমরা যখন সেটা করব তার আগে আমরা একটু দেখি, আমরা যে প্রথমে বলেছিলাম উইথ নম্বর এবং উইদাউট নম্বর। উইথ নম্বরে যে 4টা বাই চার্ট, পাই চার্ট, লাইন, টেবিল, এটা হচ্ছে প্রায় 1। এই উইথ নম্বর যে আমরা বলেছিলাম যে 4টা 1, কীভাবে 1 সেটা আমরা একটু কাউন্ট করি। এটা হচ্ছে আপনার পাই চার্ট। এখানে পাই চার্টের মধ্যে দেখাচ্ছি আমরা প্রথম হচ্ছে কয়েল, সিমিলার সেম বুঝতে হলে আপনি এখানে একটা জিনিস বুঝেন। কয়েল হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে আদার, তৃতীয়টা নিউক্লিয়ার, তারপর পেট্রো, তারপর গ্যাস। 5টা সোর্স এনার্জি প্রোডাকশন, মানে এনার্জি উৎপাদন করতে তারা 5টা সোর্স, 5টা উপাদান ব্যবহার করছে, কয়েল, পেট্রোল, গ্যাস, আদার, নিউক্লিয়ার। 2005 সালেও 5টা সোর্স ব্যবহার করতেছে। বাট এখানে দেখা যাচ্ছে 10 বছর আগে কয়েল কতটুকু ব্যবহার হয়েছিল, 10 বছর পরে কতটুকু ব্যবহার হয়েছিল। এই যে দৃশ্যটাকে যদি আমি চাই টেবিল আকারে বানাতাম, তাহলে আমি এখানে ক্যাটাগরি দিয়ে 5টা ক্যাটাগরি এই লাইনে লিখলাম এবং 1995-এর যে 5টা সালে এভাবে লিখলাম, 2005 সালে এখানে লিখলাম। আমি যদি এটা আঁকিয়ে দেখাই তাহলে খুব সহজ হবে। তো আমি যদি একটা টেবিল বানাই, মনে করেন এখানে একটা পাই চার্ট, হ্যাঁ, তো আমি এখানে এই পাই চার্টকে আমি টেবিল বানাবো, সেই জন্য আমি এখানে টেবিলের 5টা সোর্স নিয়ে নিলাম। এভাবে যদি আমি লিখি এখানে ক্যাটাগরি, এখানে প্রথম হচ্ছে কয়েল, এখানে প্রথম হচ্ছে কয়েল, তারপর হচ্ছে কি আদার, নিউক্লিয়ার, এভাবে লিখি। আপনাদের সুবিধার্থে আমি বানিয়ে রাখেছি। এখানে আমি 5টা ক্যাটাগরির আমি এখানে বানিয়ে রেখেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই পাই চার্টের আমরা টেবিল আকারে যদি আমরা কনভার্ট করি, এখানে হচ্ছে টেবিল আকারের, দেখেন সেম প্রশ্ন, আমরা এটাকে টেবিল আকারে বানালাম। এখন হচ্ছে টেবিল চার্ট হয়ে গেছে। দ্য চার্টস বিলো শো দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন অফ ফ্রান্স ইন 2 ইয়ার্স। ক্যাটাগরি হচ্ছে কি কয়েল, আদার, নিউক্লিয়ার, পেট্রো, গ্যাস। তারপর কত সাল, 95 সালে কি কি সোর্স আছে সেটা দেখাচ্ছে। 2005 সালে কি কি হয়েছে, কোন কত % সোর্স আছে সেটা দেখাচ্ছে। তাহলে আমরা সেই পাই চার্টকে আমরা কনভার্ট করলাম, সেটা হচ্ছে কি টেবিল আকারে। এখন যদি আমরা এটাকে বার চার্ট আকারে চাই, সে বার চার্ট আকারে আমরা বানাতে পারবো। সেই জন্য আমরা এখানে আমরা জাস্ট শুধু কি করব, আমরা এখানে যদি বার চার্ট আকারে বানাতে চাই, আমরা একটু এডিট করে আমরা এখানে টেবিলকে আমরা একটাকে বার চার্টে, এই টেবিলকে বার চার্টে কনভার্ট করব। অনুরূপভাবে লাইন গ্রাফ করে আমরা লাইন গ্রাফ বানাতে পারবো। যাই হোক, কেউ যদি একটা চার্ট ভালো করে পারে, তাহলে আপনি যে কোনো ধরনের চার্ট পারবেন। কোন ক্যাটাগরির? এটা উইথ নম্বর আমরা বলেছিলাম 4টা, উইথ নম্বর বলেছি হচ্ছে 4টা। এটা হচ্ছে বার চার্ট, পাই, লাইন, টেবিল। আমরা দেখালাম এখানে, আজকে আমরা দেখলাম পাই চার্টকে আমরা দেখালাম কীভাবে টেবিল বানানো যায়। আপনি চাইলে টেবিলকে বারও বানাতে পারবেন, আপনি চাইলে টেবিলকে লাইনও বানাতে পারবেন। তাহলে উইথ নম্বর যে চার্টটা, এই চার্টটা হচ্ছে একটা আরেকটা সমান। আমি এখানে টেবিলটা পুরোপুরিভাবে টেবিল আকারে দেখাচ্ছি। দেখেন, কয়েল হচ্ছিল 1995 সালে 29.80, তারপরে 30.93। দেখেন আমি এখানে কয়েল লিখছি 1929, এখানে 2005 সালে 30.95, এখানে 93। তাহলে এটাকে আমি টেবিল আকারে লিখলাম।
তাইলে আমরা যদি একটা ভালো করে লিখি, লেখার জাস্ট দেখানোর সিস্টেম হচ্ছে ভিন্ন, কিন্তু লেখার পদ্ধতি হচ্ছে সেম। যেমন একটা পিজাকে বিভিন্ন আকৃতিতে সে ফটোগ্রাফি করতে পারে, বাট লেখার সিস্টেমটা হচ্ছে সেম। প্রিয় শিক্ষার্থীরা, মেইন ক্লাসটা শুরু করার আগে অনেক কথা বলতেছি। আসলে আমি যারা ইন্টারমিডিয়েট লেভেলের প্রাথমিক লেভেলের স্টুডেন্ট রয়েছে উইথ নম্বর, যারা একটা যদি পারে বাকি সবগুলা পারবে। তো আশা করি আপনি এটার সাথে পাই চার্টের সাথে কিছুটা হলেও পরিচিত হতে পেরেছেন। যদি না পারেন, কোনো একটা জায়গা অস্পষ্ট থাকে, আপনি ভিডিওটা স্কিপ করে পুনরায় ব্যাক করে আবার শুনবেন, ইনশাল্লাহ বুঝবেন। তাহলে এখন আমরা লেখা শুরু করি। আমরা জানি এলিমেন্ট অফ রাইটিং টাস্ক 1-এর হচ্ছে কি 4টা: ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি 1, বডি 2। ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে আপনার পাঠককে জানানো আপনি কী সম্পর্কে লিখতে যাচ্ছেন, দ্যাটস ইট, এতটুকু। এখন আপনি যেহেতু এখানে আপনি যখন একটা রাইটিং টাস্ক 1 লিখবেন, আপনি নিজ থেকে বানিয়ে কোনো কিছু লিখতে পারবেন না, কারণ এখানে ইনস্ট্রাকশন লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন। মেইন তথ্যগুলোকে আপনাকে সারাংশ লিখুন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। মেইন ফিচার্সকে সিলেক্ট করে এবং সেটাকে রিপোর্ট করে। রিপোর্ট মানে কি? আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনি সচক্ষে যা দেখছেন তা লিখবেন। রিপোর্ট মানে হচ্ছে এটাই। এখানে নিচ থেকে কোনো কিছু বাড়ানো কমানোর কোনো ওয়ে নেই। তো মেইন ফিচার্সকে আপনি রিপোর্ট করবেন। মেক কম্পারিজনস হোয়ার রিলেভেন্ট, যেখানে আপনার উপযুক্ত মনে হবে সেখানে কম্পেয়ার করবেন, রিলেভেন্ট যেখানে সেখানে কম্পেয়ার করবেন, দ্যাটস ইট, এতটুকুই। তো এখন আমরা এই 3টা কাজ, মেইন ইনফরমেশন সিলেক্ট, রিপোর্ট করে মেইন ফিচার্সকে সিলেক্ট করে আমরা তথ্য দিব এবং যেখানে প্রয়োজন কম্পেয়ার করব। এই 3টা কাজকে আমরা করব। এই জন্য আপনাকে প্রথমে ব্রেইন স্টর্মিং করতে হবে। আচ্ছা, রাইটিং টাস্ক 1 লেখার আগে, আমরা ইন্ট্রোডাকশন লেখার আগে আমাকে ব্রেইন স্টর্মিং করতে হবে। এই 3টা কাজ মাথায় রেখে আমাকে ব্রেইন স্টর্মিং করতে হবে। রাইটিং টাস্ক 1-এর যেভাবে আমরা করি, বডি 1, বডি 2-র মধ্যে আইডিয়া নেই। এখানে আমাদেরকে প্রথম যে কাজটা, সেটাকে হায়েস্ট লোয়েস্ট খুঁজতে হবে। প্রথম যে কাজটা আমরা বলেছিলাম, সেটাকে আমরা রাইটিং টাস্ক 1-এ হায়েস্ট লোয়েস্ট, আমাদের হায়েস্ট লোকেট দ্য হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট প্রপোর্শন, হায়েস্ট লোয়েস্ট পার্সেন্টেজটা আমাকে খুঁজতে হবে এবং কি করতে, কোন জিনিসটা মেজার করতেছি সেটা বুঝতে হবে। মানে কোন জিনিসটা বোঝাচ্ছে, কোন জিনিসটা মাপ করতেছে। 5টা সোর্সেস ক্লকওয়াইজ করতে হবে। এখানে কোন চেঞ্জ হয়েছে সেটাকে দেখতে হবে। টেন্সগুলো খেয়াল করতে হবে। আমি এখানে 5টা কাজ প্রথমে দেখাচ্ছি। আসলে 5টা কাজ না, প্রথম কাজ হচ্ছে আমাদের হায়েস্ট লোয়েস্ট খুঁজতে হবে। এর আগে আর যেটা হচ্ছে টেন্স বুঝতে হবে। এটা হচ্ছে পাস্ট টেন্স। 1995 সাল এবং 2005 সাল, দুইটা হচ্ছে পাস্ট। এখন বর্তমান চলতেছে 2024 সাল, 25 সাল চলে আসবে। এখানে যদি 2025 সাল থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে পাস্ট এবং ফিউচার টেন্স। মানে এটা সময় বোঝাচ্ছে, হচ্ছে এটা অতীতকাল এবং ভবিষ্যৎকাল নিয়ে বোঝাচ্ছে। এখানে দুইটা হচ্ছে আপনার অতীতকাল নিয়ে বোঝাচ্ছে। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে ক্লকওয়াইজ কাউন্ট করবেন এবং একটা পাই চার্ট যে বুঝে গেলাম। এবং তৃতীয় কাজ যেটা হচ্ছে আমরা হায়েস্ট লোয়েস্ট খুঁজতে হবে। হায়েস্ট কি? এখানে 95 সালে হায়েস্ট কোনটা? তাহলে এখানে 29 দেখতেছি, এখানে 29 দেখতেছি, এখানে 29 দেখতেছি। এখন এই তিনটা 29 হচ্ছে সমান। আদার এবং নিউক্লিয়ার 4.90, 6.40, এই দুইটা প্রায় কাছাকাছি। বাকি 3টা হচ্ছে প্রায় কাছাকাছি। ওগুলো হচ্ছে কি এখানে হায়েস্ট। তো ওই দুইটা এখানে লোয়েস্ট, এখানে হচ্ছে কি এই বাকি 3টা হচ্ছে কি এখানের হায়েস্ট। অনুরূপভাবে গ্যাস এবং কয়েল 2005 সালে হায়েস্ট দেখতেছি, বাস এই পেট্রোল বাট এটার সাথে কমে গেছে। কিন্তু এই দুইটা হচ্ছে সেম রয়েছে। তাহলে এখানে যদি আমরা একটু ব্রেইন স্টর্মিং এভাবে করি যে 1995 সালে আমরা এই দুইটাকে হায়েস্ট ধরে নিলাম এবং 2005 সালেও এই দুইটাকে হায়েস্ট ধরে নিলাম। দুইটা সালে এই দুইটা সোর্স কয়েল এবং গ্যাসকে দুইটা সালে হায়েস্ট ধরে নিলাম এবং দুইটা সালের মধ্যে আদার এবং নিউক্লিয়ারকে লোয়েস্ট ধরে নিলাম সমান দুইটা সালে। তাহলে দুভাবে আমরা এই যে ব্রেন স্টর্মিং করলাম, এটা হচ্ছে খুব সুন্দর হয়েছে। এই দুইটা সোর্সকে আমরা হায়েস্ট ধরলাম দুইটা সালে সমান। এই দুইটা সালে 2005 সাল এবং 95 সালে এটা হায়েস্ট, আর আদার এবং নিউক্লিয়ার দুইটা সালে লোয়েস্ট। আমাদের ব্রেন স্টর্মিং হয়ে গেছে, হায়েস্ট লোয়েস্ট পেয়ে গেছি। তো আমরা ওভারঅলে লিখবো হায়েস্ট লোয়েস্ট, আর ইন্ট্রোডাকশন জাস্ট প্রশ্নটারে আমরা প্র্যাকটিস করবো প্রশ্নটার মধ্যে কী লিখছে। তো প্রশ্নটা যদি প্র্যাকটিস করতে যান আপনি, এখানে প্র্যাকটিস মানে কি? একটা ওয়ার্ডকে ভিন্নভাবে লেখা। তো তাহলে আমরা কি লিখতে পারি? এখানে প্রথম প্রশ্নটা প্র্যাকটিস করব, তারপর আমরা ওভারঅল লিখব। আমরা ইন্ট্রোডাকশন হচ্ছে প্রশ্নটা প্র্যাকটিস করা, ওভারঅল লেখা। তারপর হচ্ছে আপনি বডি 1, বডি 2
আপনার যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। আমরা হায়েস্ট নিয়ে লিখতে পারেন বডি 1-এ, লোয়েস্ট নিয়ে লিখতে পারেন বডি 2-র ক্ষেত্রে। তো আমরা ব্রেন স্টর্মিং কীভাবে করেছি সেটা একটু খেয়াল করেন। এই দুইটাকে হায়েস্ট ধরেছি 2000 সালে এবং আদার এবং নিউক্লিয়ারকে আমরা লোয়েস্ট ধরেছি 2000 সালে। তাহলে ওভারঅলগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশন দ্যাটস ইট, খালি প্রশ্নটাকে প্যারাফ্রেজ করা ইন্ট্রোডাকশন। তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পাই চার্টস। পাই চার্টসে প্রদর্শন করতেছে শো। এখানে বিলো মানে হচ্ছে নিচের পাই চার্ট, নিচের পাই চার্টকে। তো আমি তো পরীক্ষার মধ্যে বিলো এই জিনিসটা লিখবো না, এখানে আমি এটা কেটে দিব, বিলোটা আমি কেটে দিব, কারণ নিচের তো আমি গ্রাফ, ছবিতে আমি পেপারের মধ্যে গ্রাফটা আঁকাবো না, আমি জাস্ট শুধু আনসারটা লিখব। সেই জন্য আমি এই যে ছবিটা আছে সেই ছবিটাকে আমি কেটে দিব, বলতে আমি এখানে যে নিচে যে লিখছি এই ওয়ার্ডটা কেটে দিব। এখন পাই চার্ট তো এটাকে আমি প্র্যাকটিস করতে পারবো না, পাই চার্ট লিখতে হবে। আর শোর জায়গাতে আমরা সেটা লিখতে পারি ইলাস্ট্রেট লিখতে পারি। শোর জায়গাতে আমরা কি লিখতে পারি, অনেক ওয়ার্ড আছে। শোর সিনোনিম হিসাবে আমরা অনেকগুলো পড়েছিলাম, ইলাস্ট্রেট, ডেমোস্ট্রেট, ডিপিক, কম্পেয়ার, এভাবে অনেকগুলো পড়েছিলাম, গিভস, এভাবে পড়েছিলাম। তো আমরা যেহেতু রাইটিং টাস্ক একটা লিখবো, সেই জন্য আমরা একটা লিখবো ইলাস্ট্রেট। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে ইলাস্ট্রেটের জায়গায় এস দিবেন, এস লিখবেন নাকি এস লিখবেন না। আপনি এখানে এস লিখবেন নাকি এস লিখবেন না, এখানে সোজা হিসাব। আপনি এখানে বার্ব দেখতেছেন শো বার্বের, শোর তো দেখা, শো প্রদর্শন করা, তো শো বার্বের সাথে এস নেই। শো বার্বের সাথে যদি এস নেই তাহলে আমি ইলাস্ট্রেট যখন লিখবো এস দিব না। যদি না থাকে, শো বার্বের সাথে যদি এস থাকে তাহলে আমি ইলাস্ট্রেট বার্বের সাথে এস দিব। তাহলে গ্রামারটা আমার খুব ইজিলি এখানে একটা হয়ে গেল। বিষয়টা এরকম, যে গ্রামে থাকে তাকে গ্রামার বলে, এরকমই বিষয়টা। তো এখানে অনেকে এস বা ইএস লিখতে অনেক প্রবলেম হয়। তো এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সেই জন্য এখানে এস হয় নাই। তো আপনি এভাবে প্রেডিকশন করতে হলে অনেক সমস্যা। আপনি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাওয়ার পর আপনি দেখবেন এই প্রশ্নের মধ্যে কি আছে, এই প্রশ্নের মধ্যে শোর মধ্যে কি আছে, এস আছে কি না। যদি এস থাকে তাহলে আমি ইলাস্ট্রেট যখন লিখবো তখন আমি এস দিব, যদি এস না থাকে তাহলে আমি এস দিব না। যেহেতু এখানে এস নেই সেই জন্য আমরা ইলাস্ট্রেটের মধ্যে এস দিব না। তো আমরা এই রাইটিংটা আমরা এখানে লিখেছি, আমরা ইন্ট্রোডাকশনটা এখন লিখবো। এখানে আমরা খুব নর্মালভাবে লিখে 6 পাবো, দেখাবো। এখানে আমরা দেখুন দ্য পাই চার্ট ইলাস্ট্রেট, আমরা এতটুকু লিখেছি। তো আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। তারপর আমরা প্রশ্নটা আমরা যদি এখানে আমরা এই প্রশ্নটা তারপর দেখি দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস। ডিফারেন্ট মানে হচ্ছে ডিফারেন্টের সিনোনিম হচ্ছে সেভারেল, কাইন্ডস মানে হচ্ছে টাইপ, এনার্জি প্রোডাকশন, এনার্জি প্রোডাকশন। ওকে, তা এতটুকু আমরা রেখে দিলাম। অফ ফ্রান্সের মধ্যে কোনো দেশের আগে ফ্রান্স। আচ্ছা, আমরা একটু শেষের দিকে একটু আমরা কিছুটা চেঞ্জ করি, প্র্যাকটিস করবো আস্তে আস্তে। দেখেন ইন 2 ইয়ার্স, আমরা দেখবো প্রশ্ন থেকে প্রশ্ন কীভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ইন 2 ইয়ার্সের জায়গায় আমরা এখানে দুইটা যে সাল আছে এই দুইটা সালকে লিখে দিব, ইন 1995, ইন 2005। তাহলে আমাদের শুরু এবং শেষের দিকে প্র্যাকটিস হয়ে গেছে। ইন 2 ইয়ার্সকে আমরা লিখে দিব 1995 and 2005। অফ ফ্রান্স, কোনো দেশের আগে আমরা জানি ইন আসে, তাহলে ইন ফ্রান্স লিখে দিব, ইন ফ্রান্স। বাদ বাকি রয়েছে এতটুকুর প্র্যাকটিস কীভাবে করব। এতটুকুর প্র্যাকটিস আমরা শব্দ করতে পারি। ডিফারেন্ট মানে হচ্ছে গিয়ে ভিন্ন, সেভারাল বলতে পারি, কাইন্ডস মানে টাইপ, এনার্জি প্রোডাকশন মানে এনার্জি প্রোডাকশন দিয়ে দেন, হয়ে যাবে। তো আমরা যতটুকু পেরেছি টুকটাক, আমরা যতটুকু পেরেছি আমরা সামর্থ্য অনুযায়ী আমাদের করেছি, সেই জন্য আমরা লিখেছি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। আমরা এখানে প্রোডাকশন না লিখে লিখেছি প্রডিউসড, যেটা উৎপাদিত হয়েছে ফ্রম। ওকে, তাহলে আমরা দেখেন দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, আমরা বলেছিলাম ইন দ্য ইয়ার্স 1995 and 2005। এখানে আমরা শেষের দিকে ইন ফ্রান্স এতটুকু লিখেছি, ইন ফ্রান্স এতটুকু আশা বুঝবেন। তো এখানে ডিউরিং দ্য ইয়ার্স কি কেন লিখলাম সেটা হচ্ছে আপনাদের আমরা জানি রাইটিং টাস্ক 1-এ বলেন একাধিক সাল থাকবে, সেই জন্য আপনি যখন একটা সালকে ভিন্নভাবে কীভাবে লিখবেন, 3-4ভাবে লেখা যায় সেটা নিয়ে আমরা প্রথমে ভিডিও বানিয়েছিলাম। যেমন এখানে পেয়েছি আমরা হচ্ছে ইন 1995 and 2005। আমরা এই পিডিএফ কীভাবে বিভিন্নভাবে প্র্যাকটিস করা যায়। ইন 2 ইয়ার্স, তো আমরা বলছি ইন 1995 and 2005, এটাকে 3ভাবে লেখা যায়।
তো যেহেতু এই সালগুলা আমাদের চার্টের মধ্যে একাধিকবার লিখতে হবে, তো কিভাবে আপনি বারবার এটাকে আপনি যদি এক ক্যাটাগরি আপনি যদি প্রত্যেকবার সেম লেখেন তাহলে আপনি কিন্তু লেক্সিক্যাল রিসোর্স, আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মানে স্ট্রাকচারে আপনি কম পেয়ে যাবেন, আপনার স্ট্রাকচার কম থাকবে। সেজন্য আমরা এটাকে তিনভাবে লিখতে পারি। একবার হচ্ছে ফ্রম দ্বারা লিখতে পারি, মানে এত সাল থেকে এত সাল, 2000 আমি দেখুন এখানে লিখছি 2000 থেকে 2010 সাল, তাহলে এটা যদি বলেন ফ্রম 1995 টু 2005, এখানে টু অবশ্যই লিখবেন, ফ্রমের সাথে টু আসে, প্রিপোজিশনের সাথে টু আসে, কোনো কিছু থেকে কোনো কিছু। অথবা ডিউরিং আসে, ডিউরিং বা ডিউরিং দ্য ইয়ার্স 2000 and 2010, এগুলোর সাথে এন্ড আসে, তাহলে বলতে পারেন ডিউরিং দ্য ইয়ার্স 1995 and 2005। অথবা বিটুইন মানে দুইটা সালের মধ্যকার বোঝায়, তাহলে বিটুইন, প্রিপোজিশন বিটুইন বসে, বিটুইন দ্য ইয়ার্স 1995 and 2005, 1995 and 2005। খুব খেয়াল রাখবেন বিটুইনের সাথে এন্ড আসে, ডিউরিংয়ের সাথে এন্ড আসে, ফ্রমের সাথে টু আসে। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম যে একটা সালকে ইন 2 ইয়ার্সে আমরা কীভাবে, দেখুন এই সালগুলোকে আমরা প্যারাফ্রেজ করব, আমরা কীভাবে ভেরিয়েশন নিয়ে আসতে পারবো যখন আমরা বডি 1 বডি 2 মধ্যে লিখব। তাহলে আমি এখানে ডিউরিং দ্য ইয়ার্স লিখেছি এতটুকুই। ওকে, তাহলে প্রশ্নটা যদি আর একটু সুন্দর করে চাই, ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন, বিভিন্ন ধরনের এনার্জি প্রোডাকশন। তাহলে বিভিন্ন ধরনের এনার্জি প্রোডাকশন না বলে আমি যদি এখানে গণনা করে ফেলি 1 2 3 4 5, 5টা সোর্সেস, সেই জন্য আমি এখানে ইন্ট্রোডাকশনে লিখছি দ্য অ্যামাউন্ট অফ এনার্জির অ্যামাউন্টটা দেখাচ্ছে যেটা উৎপাদিত হয়েছে, প্রডিউসড ফ্রম 5 ডিফারেন্ট সোর্সেস, 5 ডিফারেন্ট সোর্সেস, 5টা ভিন্ন ভিন্ন সোর্স থেকে এনার্জি প্রোডাকশনের অ্যামাউন্টটা কী করতেছে, ইলাস্ট্রেট করতেছে। আফওয়ান, এখানে অ্যামাউন্ট হবে না, এখানে প্রপোর্শন হবে। কেন প্রপোর্শন কেন হবে? অ্যামাউন্ট মানে কোনো কিছুর মানে টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে কিন্তু প্রপোর্শন হবে বা পার্সেন্টেজ হবে। আমরা সেম শব্দ ইউজ করে নিলাম, সমস্যা নেই, আমরা পরে একটা যোগ করবো, দ্য পার্সেন্টেজের সিনোনিম প্রপোর্শন দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আপনি গ্রাফটা দেখবেন, এই গ্রাফটা কি মেজার করতেছে, হোয়াট ইজ মেজার্ড, এই জিনিসটা আপনাকে পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে, এই গ্রাফটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে, সেই জন্য অবশ্যই আপনাকে এখানে পার্সেন্টেজ লিখবেন। দ্য পার্সেন্টেজ অফ এনার্জি প্রডিউস ফ্রম 5 ডিফারেন্ট সোর্সেস ইন ফ্রান্স ডিউরিং দ্য ইয়ার্স 1995 and 2005। আমার মনে হচ্ছে কথাগুলো অগোছালো হচ্ছে, তবে যারা শুরু থেকে ক্লাসগুলো দেখবেন আশা করি বুঝবেন। আপনি যদি স্কিপ করে দেখেন কিন্তু বুঝবেন না, সেই জন্য আপনি যদি ভিডিওটা যদি আমার কথাগুলো স্লো হয় একটু স্পিড বাড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন, ইনশাআল্লাহ বুঝবেন। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা লেখা শেষ। আপনি যদি এই ইন্ট্রোডাকশনটা পারেন তাহলে আপনি পাই চার্ট বা যে কোনো চার্টের আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। আমরা অন্য একটা চার্ট নেই, বার চার্ট যদি নেই, বার চার্টের আপনি যদি চান লিখতেন একটা ইন্ট্রোডাকশন, আপনি এভাবে লিখতে পারবেন, কারণ একটা চার্ট পারা মানে আপনি বাকি সবগুলো পারা। যেমন দ্য চার্টস বিলো শোস, তাহলে এখানে কম্পেয়ার্স, ইলাস্ট্রেটস, এখানে এস আসছে, তারপর এখানে সাল আসছে, হ্যাঁ, এই সালটাকে ইন দ্য ইয়ার যেহেতু একটা সাল, তো এখানে সেই তিনটা ব্যবহার করতে হয়, দ্য জাস্ট ইন দ্য ইয়ার 2010। দেখি এখানে একাধিক সাল পাই কিনা। যেমন এখানে একটা লাইন গ্রাফ পেয়েছি, সেই লাইন গ্রাফকে আমরা 2টা সাল পেয়েছি, যেমন ফ্রম থেকে আসে, ফ্রম 1971 to 2007। এটাকে আমরা কিন্তু আমাদের পাই চার্টের যে আমরা 3টা স্ট্রাকচার শিখেছিলাম, সেটা একটা যে কীভাবে আপনি 3ভাবে বলতে পারবেন সেটা আমরা এখানে ফিট করতে পারি। যেটা হচ্ছে ফ্রম আছে, সেটাকে আমরা বলতে পারি ডিউরিং দ্য ইয়ার্স, বিটুইন দ্য ইয়ার্স, এভাবে আমরা বলতে পারি। এবং আমরা শুরু দিকে আমরা বলতে পারি দ্য গ্রাফস, দ্য লাইন গ্রাফ বিলো কেটে দিব, গিভসের জায়গায় ইলাস্ট্রেটস লিখবো, ইনফরমেশন অ্যাবাউট অন কার ওনারশিপ, এটাকে আমরা আমাদের মতো করে প্রেফারেন্স করতে হবে, সেটা আমরা শব্দগুলো চেঞ্জ করব। বাকি যে শুরু এবং শেষের যে জিনিসটা, যেটা প্রত্যেকটা গ্রাফের আপনি সেম স্ট্রাকচারে লিখতে পারবেন, আশা করি বুঝেছেন। তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন, একটা বাক্য অতিরিক্ত, আমরা জানি 150 ওয়ার্ড হয় না, এই বাক্যটা আপনি প্রত্যেকটা গ্রাফে লিখতে পারবেন। কি লিখবেন? এই যে আমরা পাই চার্টটা আমরা এখানে দেখেছি, এই পাই চার্টটা কী মেজার করতেছে? এই পাই চার্টটা মেজার করতেছে এটা পার্সেন্টেজ। তাহলে আমরা লিখতে পারি দ্য ফিগার ইজ মেজার্ড ইন পার্সেন্টেজ,
দ্য ফিগার ইজ মেজার্ড ইন পার্সেন্টেজ আমরা এভাবে বলতে পারি। এই বাক্যটা আপনি প্রত্যেকটা জায়গায় দ্য ফিগার ইজ মেজার্ড ইন পার্সেন্টেজ। এখন যদি আপনি একটা লাইন গ্রাফ দেখলেন, এই লাইন গ্রাফটা কী মেজার করতেছে? এই লাইন গ্রাফটা আপনার কী মেজার করতেছে? আপনার আউট অফ পার্সেন্টেজ দেখাচ্ছে। তাহলে দ্য ফিগার ইজ মেজার্ড ইন পার্সেন্টেজ। আপনি একটা বার চার্ট নিলেন বা আপনি একটা টেবিল নিলেন, যে কোনো একটা গ্রাফ নেন, এই যে একটা আপনার এখানে কি মেজার করতেছে? পার এখানে পিপল দ্বারা মেজার করতেছে, পার 1000 পিপল। ওকে, তাহলে দ্য ফিগার ইজ মেজার্ড ইন পার 1000 পিপল, এভাবে লিখতে পারেন। তাহলে আপনি এই যে বাক্যটা আপনি প্রত্যেকটা বার চার্টে প্রত্যেকটা উইথ নম্বরে যেগুলো আছে, যেগুলো নম্বর মাপ করে, সেগুলোতে আপনি বলতে পারেন। তাহলে আমরা খুব ইজিলি নর্মালিভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখে ফেললাম। এখানের মধ্যে এই যে মার্কগুলো আপনাদের সব জায়গায় আপনি ফিট করতে পারবেন, বলতে পারবেন। এখন আসি আমরা ওভারঅল লিখি। আচ্ছা, আমরা ওভারঅলগুলো লিখি। আচ্ছা, ওভারঅল লেখার আগে আপনি যদি 7 পেতে চান, আমরা এখানে লিখছি কি দেখেন, দ্য পাই চার্টস ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন। হ্যাঁ, এখানে একবার আমরা সেম ওয়ার্ড ইউজ করছি আগে, দেখেন এখানে লিখছি প্রপোর্শন, এখানে লিখছি পার্সেন্টেজ। এই যে একটু ভিন্নতার কারণে কিন্তু আমরা যদি দুইটাকে একটু কম্পেয়ার করি দেখাই আপনাদেরকে। 7 পয়েন্টের আপনাদের হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে কি 6। হ্যাঁ, তাহলে এখানে কি পার্সেন্টেজ, এখানে আমি একবার লিখছি পার্সেন্টেজ, সেম ওয়ার্ড আমি এখানে আবার লিখছি পার্সেন্টেজ। এই যে লেক্সিক্যাল রিসোর্স আপনার শব্দভাণ্ডার কম, তাহলে এখানে আপনার লিখছি কি দ্য পাই চার্টস ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন অফ এনার্জি জেনারেট ফ্রম 5 সোর্সেস ইন ফ্রান্স ইন 1995। ওকে, সামান্য একটু জিনিসের কারণে আমরা এখানে জানি ইন্ট্রোডাকশন একটা বাক্য লিখলে সুন্দর হয়, এখানে আমি কিন্তু ফুল স্টপ দিয়ে দিছি। আমি যদি একটা কমা দিয়ে লিখতাম মেজার্ড ইন, এখানে ফিগার এগুলো না নর্মাল মেজার্ড ইন পার্সেন্টেজ, তো এটা কিন্তু 6 থেকে 7 পয়েন্ট হয়ে যেত। আচ্ছা, আপনি যদি প্রাথমিক লেভেলের স্টুডেন্ট হন, আপনার জন্য ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু ফলো, এইটা আপনাকে ফলো করতে হবে। এটা প্রাথমিক অবস্থায় লিখেন। আশা করি যখন আপনি 10-12টা রাইটিং লিখবেন বুঝে ফেলবেন। ঠিক আছে, আপনার ইন্ট্রোডাকশনটা আমরা শেষ। এখন ওভারঅল কি হায়েস্ট লোয়েস্ট লেখা, আমরা ওভারঅলে লিখলাম। এখানে হায়েস্ট লোয়েস্ট আমরা বলেছিলাম কোয়েল এবং 2টা সালের মধ্যে ইন বোথ ইয়ার্স, ইন 1995 অ্যান্ড 2005 2টা সালে গ্যাস এবং কোয়েল হচ্ছে গ্যাস সবচেয়ে তার পার্সেন্টেজটা বেশি, এবং হচ্ছে আপনাদের লোয়েস্ট হচ্ছে আদার এবং নিউক্লিয়ার হচ্ছে 2টা সালের মধ্যে হচ্ছে কি 2টা হচ্ছে কমে, আদার এবং নিউক্লিয়ার। তো হায়েস্ট লোয়েস্ট আপনাকে লিখতে হবে। তাহলে আপনি ওভারঅল লেখেন ইন দ্য বোথ ইয়ার্স গ্যাস এবং কোয়েল ওয়ার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বা বেশি হায়েস্ট সোর্সে আসিল, এটা হচ্ছে কি এভাবে। তা এটাকে যে আমি ইংলিশে আপনি আপনার মতো করে লিখেন, বা আমরা এখানে লিখেছি ওভারঅল ইট ইজ নোটিসেবল দ্যাট। এই যে একটা বাক্য দ্বারা লেখা শুরু করছি, এটা আপনি প্রত্যেকটা ওভারঅল লিখতে পারেন। ওভারঅলে ক্ষমা দিয়ে ইট ইজ নোটিসেবল দ্যাট মানে এটা পর্যবেক্ষণ করা যাচ্ছে যে কোয়েল এবং গ্যাস ওয়ার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্সেস অফ এনার্জি। এনার্জির খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্সেস মানে হচ্ছে কি হায়েস্ট, আমরা বা বলতে পারেন কোয়েল অ্যান্ড গ্যাস ওয়ার দ্য highest source of energy production in France over the period of 10 years। মানে ওই 10 বছরে আমি এখানে একটা সাল একভাবে লিখছি, এখানে এই সালটাকে আমি সাম করে যোগ করে বলেছি 10 বছরে। আপনি চাইলে বলতে পারেন ইন ফ্রান্স ইন দ্য বোথ ইয়ার্স বা ইন দ্য 2 ইয়ার্স। প্রশ্নের মধ্যে 2 ইয়ার্স আছে, আপনি বোথ ইয়ার্স বলতে পারেন। তাহলে আমাদের হায়েস্ট লেখা হয়ে গেছে, এই বাক্য দ্বারা আমরা হায়েস্ট লিখে ফেলছি। তো এখানে ওভারঅলে যে এই কথাটা আপনি সব জায়গায় লিখতে পারেন, এবং এই স্ট্রাকচারে যে আমরা হায়েস্ট দ্বারা লিখেছি সব জায়গায় এভাবে ফিট করতে পারেন। এখানে আমরা লোয়েস্ট লিখবো। লোয়েস্ট লেখার ক্ষেত্রে আপনার বাই কন্ট্রাস্ট ইউজ করবেন, যেহেতু বিপরীতমুখী। বাই কন্ট্রাস্ট বা অন দ্য আদার হ্যান্ড, বাই কন্ট্রাস্ট আদার অ্যান্ড নিউক্লিয়ার প্রডিউস দ্য লিস্ট পার্সেন্টেজ অফ এনার্জি ওভার দ্য গিভেন ইয়ার। ওই প্রদত্ত সময়ে আদার এবং নিউক্লিয়ার থেকে সবচেয়ে কম ছিল। আদার এবং নিউক্লিয়ার কী ছিল? সবচেয়ে কম ছিল। এই জিনিসটা এখানে আমি বুঝাচ্ছি। তাহলে আমরা একটু দেখেন, আমরা 2টা সালে বলছি গ্যাস এবং হচ্ছে বেশি, এবং হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে আদার এবং নিউক্লিয়ার 2টা হচ্ছে আপনাদের কম। তাহলে আমাদের যে প্রথম যে কাজটা হায়েস্ট লোয়েস্টটা খোঁজা, সেই কাজটা আমাদের প্রথম কাজটা শেষ। হায়েস্ট লোয়েস্ট আমরা ওভারঅল লিখে ফেললাম, আমাদের এই ইন্ট্রোডাকশনটা ওই লেখা শেষ। আমরা যে একটু কম্পেয়ার করি, 7 পয়েন্ট যদি আপনি পেতে চান তাহলে আপনি এখানে কী লিখবেন? ওভারঅল
দেখেন ইট ইজ নোটিসেবল যে সেই মুখস্থ বা এগুলো হচ্ছে কমন ওয়ার্ড সেটা ব্যবহার করছেন এখানে। কোয়েল অ্যান্ড গ্যাস ওয়ার দ্য এনার্জি সোর্সেস ইন বোথ ইয়ার্স কন্ট্রিবিউটিং, তাই বলে এখানে এটাকে আমি আর কিছু এলাবোরেট করেছি। তারপর বাই কন্ট্রাস্ট আদার ওয়াজ লিস্ট সিগনিফিকেন্ট সোর্স, ওকে, হোয়াইল নিউক্লিয়ার অ্যান্ড আদার সোল ইনক্রিজ পেট্রোল ইনক্রিজ, ওকে। ওভার দ্য এখানে এই যে ডিক্লাইন ওভার দ্য ডিকেট মানে হচ্ছে কি 10 বছরকে একটা ডিকেট বলে। তাহলে এখানে যে শব্দ চয়নের ক্ষেত্রে আবার হচ্ছে আপনার যে এই যে লেখার যে আপনার স্ট্রাকচার কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে ইউজ করছি, সেই জন্য এখানে 7 পয়েন্ট আসছে। আপনি ইন্টারমিডিয়েট লিখুন হবেন এভাবে নর্মালি লিখেন। হায়েস্ট হচ্ছে এটা, লোয়েস্ট হচ্ছে কি এটা, লোয়েস্টকে আমরা লিস্ট বলে ব্যাখ্যা করেছি। আদার এবং নিউক্লিয়ার দ্য লিস্ট পার্সেন্টেজ অফ এনার্জি বাই দ্য গিভেন ইয়ার। আপনি এখানে অন্য একটা পাইচার নেন, এভাবে দেখেন হায়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা, একটা এভাবে বলতে পারেন। যদি এখানে বলেন কার এবং মোবাইল ফোন থাকে, কার এবং মোবাইল ফোন ওয়ার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্সেস অফ প্রোডাক্ট, এবং লিস্ট বলে আপনি এভাবে লিখতে পারেন। বাই কন্ট্রাস্ট বলে বলতে পারেন। কম্পিউটার এবং বুকস লিস্ট এভাবে আপনি বলতে পারেন। হায়েস্ট লোয়েস্ট বলে ব্যাখ্যা করতে পারেন। এখন কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ, ওভারঅলও লেখা শেষ। এখন আমরা বডি 1 লিখব। বডি 1-এর ক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন। আবার আপনি এবার কম্পেয়ার করে লিখবেন। যেমন 19 আপনি একটা করে নেন। যেমন এখন বডি 1-এর ক্ষেত্রে আপনি একটা সোর্স করে নেবেন। কয়েল একটা নিলেন, কয়েলে বললেন 95 সালে 29.80 ছিল, কিন্তু 2005 সালে এসে এটাকে বেড়ে 30 হয়েছে, প্রায় 1% বেড়ে গেছে। তো এখানে একটা। তারপর সিমিলারলি গ্যাসের কথা বলবেন, এখানে অত ছিল, 10 বছর পরে বেড়ে গেছে, তাহলে হায়েস্ট হয়ে গেছে। লোয়েস্টের ক্ষেত্রে এখানে সেম। লোয়েস্টের ক্ষেত্রে এভাবে বলতে পারেন 10 বছর আগে এত ছিল, বাট 10 বছর পর আপনি 5% বেড়ে গেছে। কিন্তু পেট্রো হচ্ছে একমাত্র সোর্সেস যেটা হচ্ছে আপনার ডিক্লাইন হয়েছে, 10 বছর পর কমছে, বাকি সবগুলো কিন্তু বাড়ছে। তো এটাকে আপনাকে বডি 2-র মধ্যে বা বডি 1-এর মধ্যে আপনি ঢুকাতে পারেন। বাট হায়েস্ট নিয়ে একটা বডিতে লেখেন, লোয়েস্ট নিয়ে একটা বডিতে লেখেন, আর এই যে একটা সোর্স পেট্রোল সেটাকে যে কোনো একটা বডিতে লিখে অ্যাড করে দেবেন, শেষ। দ্যাটস ইট, হয়ে যাবে আপনার। তাহলে আমরা এখানে লিখেছি একটা বডিতে, আমরা এখানে বডি 1-এ হায়েস্ট লিখেছি, বডি 2-র মধ্যে লোয়েস্ট লিখেছি। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি ওভারঅলের ক্ষেত্রে আপনি কোনো আপনি ওভারঅল মানে কি একটা জিনিসের সারাংশ সামারি বলা, সেক্ষেত্রে আপনি কিন্তু কখনো এই ভুল করবেন না যে আপনি এখানে কোনো ফিগারকে এক্সপ্লেনেশন করবেন, ভালো করে ডিসক্রাইব করবেন, তার ফিগারটা উল্লেখ করবেন। যেমন এখানে কয়েল এবং গ্যাস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্সেস, সেখানে আপনি বলে দিলেন অত পার্সেন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30%, এভাবে আপনার বলার প্রয়োজন নেই, বুঝছেন? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের কয়েল নিয়ে লিখব। 1995 সালে কয়েলের দ্য পার্সেন্টেজ অফ কয়েল ওয়াজ অত পার্সেন্ট, বাট ইট ইনক্রিজড 1% হুইচ অ্যাকাউন্টেড ফর অত পার্সেন্ট, ওকে। তো এগুলা নিয়ে আপনার কিছু স্ট্রাকচার রয়েছে। আপনি একটা ফিগারকে যখন মাপ করবেন, যেমন আপনি মনে করেন এখানে লিখছেন 29%, তো আবার তো লিখতে হবে এই ক্যাটাগরি অনেকগুলো বাক্য লিখতে, গ্যাসের ক্ষেত্রে লিখতে হবে 29%, আদারের ক্ষেত্রে 4%, এভাবে লিখতে হবে। তো এই আপনি যখন ফিগারকে এক্সপ্লেনেশন করবেন, এগুলাকে আমরা লিখেছি যেমন ইন টার্মস অফ কয়েল বা কার। তো এগুলাকে আপনি লিখবেন, একবার লিখবেন এট দ্বারা লিখবেন, এট অত পার্সেন্ট, কোনো সময় উইথ দ্বারা লিখবেন, কুইন দ্বারা হুইচ দ্বারা লিখবেন, উইচ, তারপর উইচ অ্যাকাউন্টেড ফর। তো এটাকে 4-5 ভাবে লেখা যায়। আর যদি প্রায় যদি বলেন অ্যারাউন্ড, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, এ ধরনের ওয়ার্ড ইউজ করে লিখতে পারেন। যেমন প্রায় 29%, তাহলে এট, আমাদের এখানে সংখ্যা কি এট অত পার্সেন্ট, আমরা এটাকে 30% বলতে পারি, তাহলে বলতে পারি এট অ্যারাউন্ড 30%, অথবা বলতে পারি উইথ অ্যারাউন্ড 30%, উইচ অ্যারাউন্ড 30%, হুইচ অ্যাকাউন্টেড ফর অ্যাপ্রক্সিমেটলি 30%, এভাবে আপনারা বলতে পারেন। তো যদি আপনি আন্তাজান করে বলি, যদি আনুমানিক হিসাবে যদি একটা পার্সেন্ট কম বেশ করেন, তাহলে অ্যারাউন্ড যোগ করবেন, কখনো অলমোস্ট যুক্ত করবেন, কখনো অ্যাপ্রক্সিমেটলি শব্দ ইউজ করবেন। তো আশা করি আপনি এগুলো লিখলে বুঝবেন, বাট এই সবগুলো স্ক্রিনশট নিয়ে আপনি এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো
আপনি যখন কোনো ফিগারকে মাপ করবেন এগুলো মাথায় রাখবেন, জানি না আপনাদেরকে কতটুকু আমি বোঝাতে পারছি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমি এখন বডি ওয়ানটা লেখা শুরু করব। বডি ওয়ানটা লেখার ক্ষেত্রে আমরা কয়েল দ্বারা শুরু করব, যেহেতু কয়েল ক্লকওয়াইজ হিসাবে কয়েল হচ্ছে প্রথম সোর্স, তো প্রথম সোর্স হিসাবে আমরা কয়েল দ্বারা শুরু করব। তো আমরা এখানে লিখেছি ইন 1995 দ্য প্রপোর্শন অফ এনার্জি প্রডিউস ফ্রম কয়েল ওয়াজ, কয়েলটা ছিল হচ্ছে 29.80%, বাট এটা 2010 সালে আপনাদের 2005 সালে এসে এটাকে বৃদ্ধি হয়ে গেছে প্রায় অলমোস্ট 31%। হ্যাঁ, এটা প্রায় 31% হয়ে গেছে। দেখেন আমরা এখানে লিখছি কয়েল 1995 সাল ছিল 29.80%, বাট কয়েলটা এখানে 10 বছর হয়ে গেছে 30.93, সেটাকে আমরা বলেছি 31%। তাহলে আমরা এখানে খুব নর্মাল ইংলিশ লিখছি 95 প্রপোর্শন অফ এনার্জি প্রডিউস ফ্রম কয়েল ওয়াজ 29 অত এট ইনক্রিজ অলমোস্ট 31% 2005 সালে। অনুরূপভাবে আমরা গ্যাসের কথা বলতে পারি। গ্যাসটা হচ্ছে 10 বছর আগে ছিল 29.63, বাট এটা হচ্ছে প্রায় 31% হয়ে গেছে। এটাকে আমরা সেমভাবে বলতে পারি। স্ট্রাকচার আমরা এখানে ভেরিয়েশন নিয়ে আসছি। দেখেন সিমিলারলি এবারে কমা দিয়েছি, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট ইন দ্য পার্সেন্টেজ বা ইন দ্য রেশিও বলবেন, অ্যামাউন্ট না, সরি, এখানে রেশিও ratio in the ratio of in the proportion of energy produced from gas from অত পার্সেন্ট টু অত পার্সেন্ট বিটুইন দুইটা সাল আমরা উল্লেখ করে ফেলছি। তারপর আমরা দেখেন চাইলে আমরা এই স্ট্রাকচার দ্বারা আমরা গ্যাসের কথা বলতে পারতাম, বাট গ্যাসেরটা আমরা এখানে ভেরিয়েশন নিয়ে আসছি। যারা আমরা এভাবে যদি আমরা চাইলে লিখতে পারতাম তাহলে বলতে পারতাম প্রপোর্শন অফ এনার্জি প্রোডাকশন ফ্রম গ্যাস ওয়াজ বলে 29.63 অ্যাট ইনক্রিজ টু অলমোস্ট 31% বিটুইন অত সাল থেকে অত সাল। বাট আমরা আমরা একটা স্ট্রাকচার দেয়ার ইন্ট্রোডাক্টরি দেওয়া শুরু করছি, সেটা হচ্ছে দেয়ার ওয়াজ এন ইনক্রিজ ইন দ্য রেশিও অফ এনার্জি প্রডিউস ফ্রম গ্যাস অত পার্সেন্ট টু অত পার্সেন্ট বিটুইন 1995 and 2005। তারপর আমরা এটাকে এই যে 10 বছরে এই 10 বছরে কতটুকু পার্সেন্ট গ্যাসের ক্ষেত্রে বেড়েছে সেটা হচ্ছে আমরা একটু এখানে বলে দিছি, রাইজ অফ অ্যারাউন্ড 1% ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। আমরা চাইলে সেখানেও বলতে পারতাম, বাট সেটাকে তো আমরা কয়েলের ক্ষেত্রে আমরা আবার যোগ করে বলিনি, বাট একটার ক্ষেত্রে আমরা দেখালাম গ্যাসের ক্ষেত্রে। ওকে, আমরা এভাবে এটাকে আমরা বডি ওয়ান লিখছি। তো আপনি যে 7-এর ক্ষেত্রে বডি ওয়ানটা দেখেন, আমরা এখানে লিখছি, বাট শব্দটা একটু অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার লিখছি আর এটুকু। ওকে, সেখানে কমপ্লেক্স সেন্টেন্স ছিল। তারপর হচ্ছে কি আমাদের কয়েল এবং গ্যাস শেষ, দুইটা সোর্স 2টা সালের শেষ। এখন হচ্ছে আদার এবং নিউক্লিয়ার। তাহলে আমাদের অবশিষ্ট রয়েছে দ্য রিমাইনিং অফ সোর্সেস হচ্ছে আদার, নিউক্লিয়ার এবং পেট্রোল, 3টা রয়েছে। সেটা আমরা বডি 2-র মধ্যে লিখছি। দেখুন দ্য রেস্ট অফ রিমাইনিং এনার্জি প্রোডাকশন সোর্সেস ওয়ার আদার, নিউক্লিয়ার অ্যান্ড পেট্রোল। অবশিষ্ট যে এনার্জি প্রোডাকশন সোর্সেস রয়েছে সেটা আদার, নিউক্লিয়ার অ্যান্ড পেট্রোল, 3টা। তো এখন আমরা 1995 সাল থেকে 2005 সালের মধ্যে আমরা দেখতেছি আদার এবং নিউক্লিয়ারটা বেড়ে 5% বাড়ছে। আমরা একটু দেখি 1995 সাল থেকে নিয়ে 2005 সাল পর্যন্ত আদার এবং নিউক্লিয়ারটা সেখানে 4.90, 6.40, বাট 9.10, 10.10, এখানে 5% বাড়ছে 2010 এই 10 বছরে। তা আমরা এখানে বলছি আদার এবং নিউক্লিয়ার ফ্রম অত সাল থেকে অত সাল পর্যন্ত, মানে 10 সালে এনার্জি প্রোডাকশন ফ্রম আদার নিউক্লিয়ার বাই ইনক্রিজ হয়েছে 5%। ইন কোন দেশ? ইন ফ্রান্স। শেষ, দ্যাটস ইট। আমরা এখানে আপনি চাইলে এটাকে আবার এক্সপ্লেনেশন করতে পারেন, হুইচ অ্যাকাউন্টেড ফর অত পার্সেন্ট, অত সাল, অত পার্সেন্ট, চাইলে বড় করতে পারেন। আমরা খুব শর্টকাট লিখে ফেলছি 2টা সালে। আপনি চাইলে এভাবে একটা সাল করে বলতে পারতেন। 1990 আদারের পার্সেন্টেজ ছিল হচ্ছে 4.90, 6.40 বলে রেসপেক্টিভলি, অ্যান্ড বাট 2005 সালে এসে এটি ইনক্রিজ অত সাল থেকে অত, এভাবে বলতে পারেন। আমরা সেটা না বলে শর্টকাট আমরা বলে এসেছি। তারপর রয়েছে অন দ্য আদার হ্যান্ড, এটাকে আগে নিয়ে আসতে পারি, আবার ওভাবে লিখতে পারি, মানে পেট্রোল দিয়ে কমা থেকে কমা নিয়ে আমরা যেভাবে রিডিংয়ে একটা স্ট্রাকচার আছে সেটাবে। পেট্রোল অন দ্য আদার হ্যান্ড ওয়াজ অনলি সোর্স অফ এনার্জি প্রোডাকশন। পেট্রোল ছিল এমন একটা সোর্স অফ এনার্জি প্রোডাকশন যেটা শুধু ডিক্রিজ হয়েছে। 1995 সালে 29, 2005 সালে হয়েছে 19, এখানে শুধু ডিক্রিজ হয়েছে। তাহলে বলি পেট্রোল ওয়াজ অনলি সোর্স অফ এনার্জি প্রোডাকশন দ্যাট ওয়াজ ডিক্রিজড
বা দ্যাট ডিক্রিজড এখানে ডিক্লাইন হয়েছে প্রায় 10%। তাহলে এটা আমরা বলি যেমনটিভাবে আমরা এখানে বলছিলাম রাইজ অফ অ্যারাউন্ড অত পার্সেন্ট 10% বাড়ছে, রাইজ মানে বাড়া, এখানে আমরা বলতে ডিক্লাইন মানে ফল বলবো। তাহলে আমরা বলি অন দ্য আদার হ্যান্ড পেট্রোল ওয়াজ অনলি সোর্স অফ এনার্জি প্রোডাকশন দ্যাট ডিক্রিজড ফ্রম অত পার্সেন্ট থেকে অত পার্সেন্ট, 29 থেকে 19% হয়ে গেছে। তাহলে এখানে এই এখানে আপনি কমা বা সেমিক্লন দিয়ে লিখতে পারেন এ ফল অফ 10% ইন 10 ইয়ার্স, এই 10 বছরে 10% কমছে, শেষ, দ্যাটস ইট। তো এখানে যদি আমরা এখানে যদি আপনার 7 পয়েন্ট যদি লিখেন, দেখেন এখানে লিখছে ইন কন্ট্রাস্ট পেট্রোল ওয়াজ দ্য অনলি সোর্স অফ ডিক্রিজ সিগনিফিকেন্টলি ড্রপিং ফ্রম অত পার্সেন্ট ইন 2005 এ রিডাকশন অফ নিয়ারলি 10% পয়েন্টস, এভাবে লিখছে। তো এটা আপনি যদি একটু যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলের হন তাহলে আপনি এভাবে আমার মতো করে লেখার চেষ্টা করেন, যেমন আমরা এখানে লিখছি 6 পয়েন্ট। আর যদি আপনার একটু ইন্টারমিডিয়েট থেকে আপনি অ্যাডভান্স লেভেলের হন, এখানে এই যে নিচেরগুলা আপনি ফলো করতে পারেন। তো আশা করি আপনি যদি এই ভিডিওতে কোনো উপকৃত হন তাহলে বলবেন যে আমি উপকৃত হয়েছি। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি যদি এখান থেকে যদি নাও বুঝেন তাও বলবেন। আর যদি ভিডিওটা অপছন্দ হয় তাও আপনি কি করবেন, ডিসলাইক করবেন। যদি পছন্দ হয় লাইক করবেন, না হলে ডিসলাইক করবেন। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনার এই ক্লাসটা কেমন হয়েছে। তো আশা করি আপনি এই যে পাই চার্ট যদি ভালো করে বুঝেন তাহলে আপনি পাই চার্ট, বার চার্ট, টেবিল বাকিগুলো পারার কথা। যদি বাকিগুলো পারেন আপনার চাইলে আপনার যে কোনো একটা পাই চার্ট লিখে আপনি যে কোনো একটা বার চার্ট লিখে আমাকে দেখাতে পারেন যে আমি আপনার পাই চার্টটা ক্লাস করে বার চার্টটা আপনাকে লিখেছি বা টেবিল লিখেছি, আপনি আমাকে দেখাতে পারেন। যেহেতু টেবিল বার চার্ট নিয়ে আমাদের ক্লাস নেই, আর যদি প্রয়োজন হয় আপনার সেটা বলবেন, আমি আপনাদেরকে ক্লাস দিব ইনশাআল্লাহ। তো অবশ্যই এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। অবশ্যই আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া অনেকগুলো পেজ আছে, ফেসবুক, টিকটকের আমাদের আইডিও আছে, সেখানে আমরা এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করি। ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোতে আমাদের সোশ্যাল সাইটে আপনি ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা অনেক দীর্ঘ হয়েছে, যারা বিরক্তি ফিল করেছেন আফওয়ান। আল্লাহ হাফিজ।